আসসালামু আলাইকুম দর্শক ভারতের কাশ্মীরের পহেলগামে যে জঙ্গি হামলাটা হলো, সেই জঙ্গি হামলার পরেই গুজরাট সহ ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে বাঙালি খেদাও অভিযান শুরু হয়ে গেল। বিশেষ করে আমি যদি গুজরাটের কথা বলি, তাহলে আপনারা দেখবেন গুজরাটে প্রায় 6,500 মুসলমান বাঙালিকে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিভিন্নভাবে তাদেরকে মারধর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদেরকে হেনস্থা করা হয়েছিল। এটার থেকে নারী শিশুরা পর্যন্ত বাদ যায়নি। তো দর্শক, বিষয়টা হচ্ছে এই বাঙালিদের উপরে এতটা আক্রোশ কেন নেমে আসলো, আর এই বাঙালিরা আসলে কারা? দর্শক, পশ্চিমবঙ্গের জনগণের প্রায় 30% হচ্ছে বাঙালি মুসলমান এবং এই 30%-এর মধ্যে অধিকাংশ মুসলমান হচ্ছে হতদরিদ্র পরিবার। এই পরিবারগুলো কর্মসংস্থানের তাগিদে, নিজের জীবন জীবিকার তাগিদে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য তারা নিজের রাজ্য ত্যাগ করে এই গুজরাট সহ অনেক রাজ্যে তারা বসবাস করছে। শুধু তারা যে একা যাচ্ছে তা না, তারা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যাচ্ছে। যেহেতু এই পরিবারগুলো অত্যন্ত গরিব পরিবার এবং এই পরিবারগুলো মূলত আমি যতটুকু জানি পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলার অধিবাসীই বেশি। এবং এই পরিবারগুলো গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করে, মহিলা পুরুষ উভয়ে মিলে। আর কিছু কিছু পরিবার আছে যে পরিবারগুলোর পুরুষ সদস্যরা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে এবং মহিলারা ওই সকল রাজ্যের ধনী মানুষদের, বড় লোকের বাড়ির পরিচালিকার কাজ করে এবং দীর্ঘদিন 5-10 বছর থেকে এই পরিবারগুলো কিছুটা অর্থনৈতিকভাবে উন্নতি করে ওই রাজ্যগুলোতেই ছোট ছোট ঘর করে তারা সেখানে বসবাস শুরু করেছে। এই সংখ্যাটা কিন্তু অনেক। এটা শুধু গুজরাটে না, যদি রাজস্থানে যান সেখানেও দেখবেন, কর্ণাটকে দেখবেন, হরিয়ানায় দেখবেন, দিল্লিতে দেখবেন, সব জায়গাতেই মোটামুটি এভাবে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ছাড়া হিন্দু সম্প্রদায়েরও অনেকেই আছেন। তো যাই হোক, টার্গেটটা হয়েছিল কিন্তু এই সংখ্যালঘু মুসলমানরা। এদেরকে টার্গেট করা হয়েছিল দুটো কারণে। এক, এরা বাঙালি মুসলমান, যে বাঙালি মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, বারবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসে, এটা এদের উপর এটা একটা রাগ ছিল। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে বাঙালি মুসলমান মানেই এরা বাংলাদেশি। তো দর্শক, বিষয়টা হচ্ছে এই যে গুজরাটে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি করে, আপনারা সেই দিনের ঘটনাগুলো যারা ভিডিওতে বা ইউটিউবে বা টিভিতে বা পেপার পত্রিকায় দেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। একটা যুদ্ধ পরিস্থিতির মতো পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি করা হয়েছিল। সেখানে শত শত নিরাপত্তা বাহিনীকে নামানো হয়েছিল, তারপরে পৌরসভার কর্মীরা ছিল, সবাই মিলে এই হতদরিদ্র গরিব পরিবার যারা বাড়ি করে একটা আশ্রয় নিয়ে সেখানে থেকেছিল এবং সেই সকল এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই সমস্ত মানুষের, গরিব মানুষের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। দর্শক, এই সকল মানুষের পক্ষেই যখন আপনি কথা বলবেন, তখন আপনি পাকিস্তান প্রেমী হবেন, তারপরে দেশদ্রোহী হবেন। এই ধরনের একটা সহজ একটা কায়দা অনেকের মধ্যেই আছে। অথচ দর্শক, পরবর্তীকালে দেখা গেল যে বাঙালি মুসলমানদের ধরা হয়েছিল গুজরাটে এবং যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে 450 জন হচ্ছে মাত্র বাংলাদেশি। এই 450 জন যে বাংলাদেশি, এটার মধ্যেও কিন্তু আছে। কারণ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, মোটামুটি পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর থেকে মুসলিম সংখ্যালঘু মানুষরা সেখানে গিয়ে কাজকর্ম করে, তাদের অধিকাংশই যেহেতু গরিব, তাদের কাছে পুরনো দলিল, খতিয়ান এরা কিন্তু দেখাতে পারবে না, অধিকাংশ মানুষই দেখাতে পারবে না। এই 450 জনের মধ্যেও যে পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মুসলমান ছিল না, সেটা কিন্তু হলফ করে বলা যাবে না।
তো যাই হোক, এই 450 জনকে ধরে নিলাম তারা বাংলাদেশি, তাদেরকে চিহ্নিত করা হলো। কিন্তু বাড়িঘর যখন ভাঙা হলো, যখন তাদের শেষ আশ্রয়টুকুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই 6500 বাঙালি মুসলমানের বাড়িঘরে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এই স্বাধীন ভারতবর্ষে এমন কি কোনো এখনও আইন তৈরি হয়েছে যে ভারতবর্ষের কোনো মানুষ কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারবে না? শুধু বাঙালি হওয়ার অপরাধেই এবং সংখ্যালঘু হওয়ার অপরাধেই তাদের বাড়ি ঘরকে মহা আনন্দ উৎসবের মধ্য দিয়ে, বিজয় উল্লাসের মধ্য দিয়ে এই বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এবার দর্শক, যে 450 জন বাংলাদেশিকে পাওয়া গেল ভারত সরকারের কথা অনুযায়ী বা গুজরাটের প্রশাসনের বক্তব্য অনুযায়ী, তাদেরকে ভারত থেকে পুশব্যাক করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে অনেক বড় একটা সমস্যা কিন্তু আগামী দিনে হতে পারে। এই যে মানুষগুলোকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, এদের মধ্যে প্রকৃত অর্থে কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয় কাগজপত্রহীন গরিব সংখ্যালঘু মুসলমানকে সেখানে প্রবেশ করানো হচ্ছে, এই বিষয়টা টোটালি কিন্তু একটা আইনি প্রক্রিয়া। যেভাবে পুশব্যাক করা হচ্ছে, এর ফলে বাংলাদেশিদের মধ্যে এবং ভারতীয় সংখ্যালঘু বাঙালি মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বাংলাদেশের প্রশাসন মনে করছে যে এই অজুহাতে বাংলাদেশে ভারতের সংখ্যালঘু বাঙালি মুসলমানদেরকে পুশব্যাক করতে পারে ভারত সরকার, এই আশঙ্কা তারা করছে। আবার পশ্চিমবঙ্গের বাঙালি হতদরিদ্র মুসলমান যাদের কাগজপত্র নেই, যারা পেটের তাগিদেই ঘর বাড়ি রেখে তারা বাইরের ভিন রাজ্যে কাজ করতে গেছে, তারা হয়তো কাগজপত্রের সেভাবে গুরুত্ব দেয়নি, বা আজকের যে পরিস্থিতিটা তৈরি হবে এই পরিস্থিতির জন্য যেহেতু তারা প্রস্তুত ছিল না, ফলে তারা হয়তো পুরনো কাগজপত্র দেখাতে পারবে না, ফলে তাদেরকেও হয়তো বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হতে পারে। আর এর ফলে সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের সঙ্গে ভারত সরকারের এমনিতেই খুব একটা বনিবনা নেই। ফলে এই পুশব্যাকের মধ্যে বাংলাদেশে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের পত্রপত্রিকায় যদি আপনারা দেখেন, তাহলে বাংলাদেশ প্রশাসন এই মানুষদেরকে আবার ভারতে পুশব্যাকের চিন্তা ভাবনা কিন্তু করছে। এটা যদি করে এবং ভারতীয় প্রশাসন যদি আবার পুশব্যাকের চেষ্টা করে, আগামী দিনে সীমান্তে এটা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে বড় ধরনের ঝামেলার আশঙ্কা কিন্তু অমূলক কোনো বিষয় হতে পারে না। আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে একটা বিষয় তারা কিন্তু আলোচনায় তুলে আনে বিভিন্ন সময়ে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও হয়তো এই বিষয়গুলো জেনে থাকবেন। সেটা হচ্ছে বাংলাদেশিদের অভিযোগ হচ্ছে যে ভারতের প্রায় 26 লক্ষ মানুষ বাংলাদেশে অবৈধ হিসেবে কাজ করছে। তো এটা কতটা ঠিক কতটা বেঠিক এটা একটা অন্যরকম বিষয়, এটা তদন্তের বিষয় এবং আরও খতিয়ে দেখার বিষয়। কিন্তু 26 লাখের কথা বাদ দিন, 26,000-এর কথা বাদ দিন, যদি 2,500-3,000-ও হয়, তাহলে তাদেরকেও কিন্তু ভারতবর্ষে পুশব্যাকের চিন্তা ভাবনা কিন্তু তারা করবে। ফলে কি হবে, একদিকে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আগামী দিনে অবনতির দিকে যাবে এবং যে হতদরিদ্র পরিবারগুলো যে কোনোভাবেই হোক এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করছে, তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। তো দর্শক, এই বিষয়গুলো অত্যন্ত মানবিক বিষয়। এই সমস্ত ঘটনার সবচেয়ে বড় শিকার যে মানুষগুলো হয় তারা কিন্তু গরিব মানুষ এবং মানব জাতিরই একটা অংশ। আমরা যদি এদেরকে বাংলাদেশি হিসেবে বা ভারতীয় হিসেবে চিহ্নিত করে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করি, তাহলে এটা আমাদের জন্য, মানব জাতির জন্য এটা কলঙ্কজনক। এই প্রক্রিয়াগুলো চলতে থাকুক, কোনো অসুবিধা নেই। ভারতে যারা অবৈধ বাংলাদেশি আছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু সেটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে। এবং বাংলাদেশও যদি ভারতীয় কোনো নাগরিককে বাংলাদেশ থেকে এখানে পুশব্যাক করে দেয়, সেটাও যেন আগামীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। তাহলে উভয় কূল বজায় থাকবে এবং পাশাপাশি দুটো দেশ শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে এবং আলোচনার মাধ্যমেই দুটো দেশ পারস্পরিক যে সম্পর্ক সেটা উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আবার
অনেক জটিল সমস্যাও কিন্তু সমাধান করতে পারে। তো দর্শক, এই বিষয়ে আপনারাও ভাবুন এবং আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।